এবার কারাগার থেকে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের চক্রান্ত করছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্যিক বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সহ গ্রেপ্তারকৃত হাসিনার মন্ত্রীরা আদালতে এসে সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার বার্তানো। ওনারা আসলে কোনো দলের সম্পদ না, পিনাকি দাদা সকল দলের সম্পদ। ঠিক আছে, আমি মনে করি উনি যেভাবে চলছে ওইভাবেই সব দলকে গাইড করা। আমরা তো বিপথে যাই, ঘন ঘন রাজনৈতিক দলগুলো অনেক ভুল করি, ভুল সিদ্ধান্ত নেই। এই জায়গা থেকে উনি হলো উপর থেকে দেখেন পাখির চোখের দৃষ্টিতে, উনি দেখেন ইলিয়াস ভাই দেখেন, মাহমুদুর রহমান স্যার দেখেন, তারপরে হয়েছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে কিন্তু এক ধরনের এখানে কিন্তু একটি থমথমে বিরাজ করছেন এবং সেখানে যারা আছেন সিএনজি পুড়ে ফেলেছেন সেসব বাস মালিক সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে তাদের বাস আগুন দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ সর্বশেষ আপডেট খবর নিয়ে হাজির হয়েছি, যেটা ভিডিওর শুরুতেই কিছু অংশ বিশেষ দেখানো হয়েছে। তাই বলবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আজকের বিষয়টি বুঝতে পারবেন। তো চলুন দর্শক, দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি প্রতি মুহূর্তের আপডেট খবর দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে প্রতি মুহূর্তের আপডেটের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। হয়েছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে কিন্তু এক ধরনের এখানে কিন্তু একটি থমথমে বিরাজ করছেন এবং সেখানে যারা আছেন সিএনজি পুড়ে ফেলেছেন সেসব বাস মালিক সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে তাদের বাস আগুন দেওয়া হয়েছে এবং সিএনজির বলছেন পুড়ে দেওয়া হয়েছে। আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে ইতিমধ্যে পুলিশ, কোস্টগার্ড সহ সবাই আসছেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু এখন পর্যন্ত কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। আমরা একটু এখানে কথা শুনবো। এইখানে এখন পর্যন্ত কিন্তু সিএনজি পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে, আপনারা দেখছেন। এখানে সিএনজি চালক এবং বাস মালিক শ্রমিক তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং হ্যাঁ আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি যে এখানে বাস মালিকের যারা শ্রমিক এবং একই সঙ্গে সিএনজি একটি বাস, মূলত এখানে একটি বাস রাস্তার মাঝখানে দিয়ে কিন্তু এই সড়কটি এই মুহূর্তে একরকম বন্ধ করে দেওয়ার মতো অবস্থা। সেই ক্ষেত্রে কিন্তু ভোলার সাথে চরপেশনের যোগাযোগ একরকম বিচ্ছিন্ন। আপনাদেরকে দেখাচ্ছি রাস্তায় কিন্তু শ্রমিকরা রয়েছেন একদিকে, অন্যদিকে অবস্থান নিচ্ছেন সিএনজি চালকরা। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ভোলার এই বিশিষ্ট মোস্তফা কামাল এই বাস টার্মিনালটিতে কিন্তু এক পাশে বাস থাকে, অন্য পাশে সিএনজি থাকে। সেই সিএনজিগুলোর সাথে দীর্ঘদিন ধরে কিন্তু সিএনজির সাথে বাস মালিকদের একটা মনস্তাত্ত্বিক যেই লড়াই সেটি কিন্তু চলে আসছিল, সেটিরই বহিঃপ্রকাশ ঘটেছে আজকে। তাদের মধ্যে হয়তোবা আমরা যেটুকু জানতে পেরেছি যে এখানে মূলত প্যাসেঞ্জার যেটাকে বলা হয় তাদের উঠানো নিয়ে মূলত সমস্যা হয়েছে। আমরা একটু এখানে কথা বলার শোনার চেষ্টা করব, ঘটনা কি নিয়ে ঘটছে আমরা একটু জানার চেষ্টা করছি। গাড়ি করে সবার জন্য দিতে হইব, বলেন ভাইয়া কি ভাইয়া হয়েছে নাকি? এই টিপুটা আমাদের টেম্পুরা আমরা বেপি ট্যাক্সির আমল থেকে ছিল, নাজির রহমান মঞ্জু সাহেব এই টিপুটা আমাদেরকে দিয়ে গেছে। রাস্তায় যানজট হয় দেখিয়া আমরা এই টিপুটার ভিতরে থাকতে চাই। এরা কি করছে, পৌরসভারে কইছে এই টিপুটা আমার থেকে বাড়ি করে দিতে, এই টিপু থেকে আমাদেরকে বাড়ি করে দিতে। পৌরসভা তো এরা কন্ট্রাক্ট আনছে, আমরা কইছি না, যদি ভাড়া লাগে টিপু ভাড়া আমরাও দিমু, আমরাও টিপু ভাড়া দিমু। ফায়ার সার্ভিসে পুলিশ আছে, বাইরে নাই পুলিশ পয়সা, ফায়ার সার্ভিস বাইরে নাই। এখন পর্যন্ত কয়টা সিএনজি গাড়ি পুড়ে গেছে এবং এই আজকে ঘটনা কি নিয়ে?
আমাদের প্রোগ্রামগুলো 20টা গাড়ি বলতে 20টা ওই মাথা এই মাথা সব গাড়িগুলো পুড়ে লাইছে 20টা গাড়ি জিনিস গাড়িটা পুড়ে লাইছে ভাই 20টা গাড়ি পুলিশে কিছু কথা নেই পুলিশ বলাইছে পার্সার ভিতরে না করে দিছে আগুন দিতে না পার্সার ভিতরে ছিল পার্সার ভিতরে আমাদের লোক আহত হয়েছে পার্সার লোকেরা বাইরে না তারপরে আমরা গন্ডগোল করে তারপরে বাড়িয়েছে বুঝছেন প্রতিটা জায়গাতন লোক আনায়া হঠাৎ করে আমরা আক্রমণ করছে আমাকে গাড়ি ভাঙচুর করে পুড়ে রয়েছে পুলিশ কি করবো আমরা একজন করে কথা শুনতে চাই একজন করে ঘটনাটা কি বলেন এখানে কর্মকর্তা ওরা আমাদের সিএনজি চলতে দেয় না আমরা রোডে পারমিট দিয়ে গাড়ি চালাই ওরা রোডে পারমিট দিয়ে গাড়ি চালাই আমাদের যেসব পারমিট ছিল না বলছে যে নোয়াখালী লক্ষ্মীপুরে গাড়ি চলবে না বোলার নাম্বার দিলে গাড়ি চলবে আমরা বোলার নাম্বার করার পরও সরকারের ব্যাট দেওয়ার পরও আমাকে গাড়ি কেন ভাঙচুর করবে কেন আমরা কি সরকারের পারমিট দিই না ঘটনা কি নিয়ে ওরা এই দেশে এককভাবে রাজত্ব করবে ওরা সিএনজি চালাইতে দিবে না ওরা চায় যে শুধু সরকার ওরা বাস চালাইবে সারা বাংলাদেশে সিএনজি চলে ট্যাক্স দেয় ভ্যাট দেয় রুট পারমিট দিয়ে গাড়ি চালায় আমরা সরকারের সব ধরনের ভ্যাট ট্যাক্স দিয়ে গাড়ি চালাই ওরা এখান থেকে আমাদেরকে উৎখাত করে দিবে এবার কারাগারের থেকেই অন্তর্বর্তী সরকারকে উৎখাতের চক্রান্ত করছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্যিক বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সহ গ্রেপ্তারকৃত হাসিনার মন্ত্রীরা আদালতে এসে সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার বার্তানুসারে সবাইকে রেডি থাকতে নির্দেশনা দেন সালমান এফ রহমান এ সময় তিনি তার আইনজীবী মমতাজাকে কাছে ডেকে নিয়ে বলেন শ্রমিকদের কি খবর এরা কি করতেছে সরকার 40,000 শ্রমিকের চাকরি খেয়েছে 10,000 শ্রমিক মাঠে নামলেই তো হয় অন্যদিকে কারাগার থেকে টিস্যু পেপারে লিখে আইনজীবীর মাধ্যমে গোপন বার্তা দেন পলক এমন অবস্থায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে গণহত্যায় অভিযুক্ত হাসিনার মন্ত্রী এমপিরা কারাগারের ভেতরে কতটা সুযোগ সুবিধা এবং বিলাসিতা পেলে সরকারের বিরুদ্ধে এমন চক্রান্ত করতে পারে এ সময় সালমান এফ রহমান আইনজীবীদের কাছে দেশের অবস্থা সম্পর্কে জানতে চান তখন আইনজীবীরা জানান গতকাল শিক্ষকদের মারধর করা হয়েছে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে শুনেছি 2 জন মারাও গেছে RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এ সময় সালমান এফ রহমান মুচকি হেসে বলেন নেত্রী কি বার্তা দিয়েছেন আইনজীবীরা কোনো উত্তর না দিলেও তিনি পুনরায় বলেন নেত্রী বার্তা অনুযায়ী সবাইকে রেডি থাকতে বলেন এ সময় বিভিন্ন আইনজীবী সাংবাদিক পুলিশ বিচার প্রার্থীরা উপস্থিত ছিলেন তখনও বিচারক এজলাসে না থাকায় শুনানি শুরু হয়নি গণ অভ্যুত্থানে হত্যা ও হত্যা চেষ্টা বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখাতে সোমবার সকালে সালমান এফ রহমান জুনাইদ আহমেদ পলক সহ 10 জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় বাকিরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন দেশ টিভির এমডি আরিফ হাসান সাংবাদিক ফারজানা রূপা শাকিল আহমেদ ও পল্লবী থানার আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক এদিন সকাল 9:57 থেকে 10:22 পর্যন্ত ধাপে ধাপে আদালতের হাজতখানা থেকে এই 10 আসামিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের এজলাসে তোলা হয় কাঠগড়ায় আসা মাত্রই আসামিদের আইনজীবীরা তাদের কাছে চলে আসেন এ সময় একজন সাংবাদিক সালমান এফ রহমানের কাছে কারাগারে কেমন আছেন জানতে চান তার উত্তরে তিনি বলেন সাংবাদিকরা যে লেখে আমাকে হটপটে খাবার দেয় এসব মিথ্যা ঠিক সময় খাবার দেয় না রাতের খাবার বিকেল 4টায় দেয় এছাড়া কোরআন শরীফ দেয় না জায়নামাজও দেয় না ফোনে পরিবারের সঙ্গে কথা বলতেও দেয় না অনেক আগে থেকেই আমি ফ্লোরে ঘুমাই এদিকে আদালতের কাঠগড়ায় জুনাইদ আহমেদ পলককে নিয়ে আসার সঙ্গে সঙ্গে তার কাছে ছুটে যান তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি ও তরিকুল ইসলাম এ সময় কুশল বিনিময়ের সময় কৌশলে আইনজীবী তরিকুল ইসলামের হাতে একটি টিস্যু পেপার দিয়ে দেন পলক এ সময় বিষয়টি টের পেয়ে পুলিশ সদস্যরা বলেন টিস্যু পেপার বা কাগজে কোনো বার্তা দেওয়া নিষেধ তখন এই আইনজীবী ওনারা আসলে কোনো দলের সম্পদ না পিনাকি দাদা সকল দলের সম্পদ ঠিক আছে আমি মনে করি উনি যেভাবে চলছে ওইভাবেই সব দলকে গাইড করা আমরা তো বিপথে যাই ঘন ঘন রাজনৈতিক দলগুলো অনেক ভুল করি ভুল সিদ্ধান্ত নেই এই জায়গা থেকে উনি হলো উপর থেকে দেখেন পাখির চোখের দৃষ্টিতে উনি দেখেন ইলিয়াস ভাই দেখেন মাহমুদুর রহমান স্যার দেখেন তারপরে কনক সারোয়ার ভাইরা দেখেন আমরা তাদের পরামর্শ নেই নিয়মিত এই দল গঠনের আগেও তাদের পরামর্শ নিয়েছি সামনে পরামর্শ নেব
তারেক ভাই, আপনারা যে দুই দলে বিভক্ত, আগে ছিলেন গণ অধিকারের দুইটা পক্ষ ছিল, এখন আপনারা স্ব দলে চলে আসছেন। প্রশ্ন হচ্ছে, আপনারা কোনো কি চাপের মুখে দল পরিবর্তন করলেন বা নাম পরিবর্তন করলেন? আমরা তো একটা চাপ অনুভব করছিলাম, পাশাপাশি দুটা দল একই নামে, কাছাকাছি নামে। আমরা অনেকবার হামলা শিকার হয়েছি আমাদের ভাইদের দ্বারা। তারপরে নিবন্ধন কেন্দ্রিক একটা জটিলতা যখনই আমরা এটা করছিলাম, তখনই আমাদের ভাইরা সেটা বাধাগ্রস্ত করছিলেন। এরকম একটা চাপ প্রেশার ছিল, সেখান থেকেই আর কি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া যে আমরা দেশের জন্য যে কাজ করার চেষ্টা করি, আগ্রাসন বিরোধী লড়াই, সামগ্রিক কর্মসূচি, এই সব কিছু মিলিয়ে একটা বিবাদ থেকে বেরিয়ে, নামকেন্দ্রিক বিবাদ কেন করব, লড়াইটা করব দেশের জন্য, ঠিক আছে? নাম নিয়ে খোঁচাখুচি এগুলো আমরা অনেক পেরেশানি হচ্ছিল, সেখান থেকে অনেকটা বাধ্য হয়েই আমরা আম জনতার দল এই নামে নামকরণ করলাম। আরেকটি প্রশ্ন হচ্ছে, সেটি হচ্ছে, আমরা শুনতে পেলাম পিনাকি ভট্টাচার্য নাকি আম জনতা নামটা পছন্দ করে দিয়েছে, এই বিষয়ে যদি পরিষ্কার করতে। জি, আমরা আমাদের সমাজের স্টেক হোল্ডার যারা সুধীজন, তাদের কাছে বলেছি আমরা নামটা পরিবর্তন করতে চাই, আপনারা এটা সমর্থন করেন কিনা। তখন তারা বলেছে হ্যাঁ, এটা অনেক ভালো হয়। তাদের কাছ থেকে নাম চেয়েছি, এই নামগুলোর মধ্য থেকে আমাদের সদস্যদের মধ্যে আমরা ভোটাভুটি করেছি। এর মধ্যে সবাই পিনাকি দাদা যে নামটি সাজেস্ট করেছিলেন, আম জনতার দল, কোনো রকম পরিবর্তন ছাড়া ওই নামটাই আমরা পছন্দ করেছি। সবাই, আমাদের অধিকাংশ মতামত দিয়েছে। আমরা এখনো কোনো আপনাদের দলের লোগো বা কোনো মার্কা দেখতে পাচ্ছি না। আমরা কেবল শুরু করলাম, আমাদেরকে একটু সময় দেন, আমরা আস্তে আস্তে সাজাই। আমরা নামের পরে লগো, পতাকা, এই বিষয়গুলো আসলে হুট করে দিতে চাই নাই। তবে আমরা আমাদের মূলনীতিটা আমরা সিলেক্ট করে ফেলেছি, সেটা হলো সার্বভৌমত্ব, স্বনির্ভরতা এবং সুশাসন। আর আমাদের স্লোগান হলো স্বনির্ভর অর্থনীতি, সুশাসনে সমৃদ্ধি। এটাকে আবৃত করে আমরা চিন্তা করছি লগোটা কীরকম হবে, পতাকাটা কীরকম হবে, একটু ভাবি, আমাদের সুযোগ দেন কিছুদিন। আচ্ছা তারেক ভাই, যেহেতু নির্বাচনের একটা আবহাওয়া তৈরি হয়ে গেছে, আপনাদের নির্বাচন কেন্দ্রিক কোনো চিন্তা ভাবনা আছে কিনা? আমরা আসলে আমাদের বিগত রাজনৈতিক কার্যকলাপে কোনো নির্বাচনী ক্যাম্পেইন আমরা করিনি। আমাদের মার্কা ছিল না, এই জন্য নির্বাচনী ক্যাম্পেইন করা হয়নি। আবার আমরা আসলে অতটা আগ্রহীও ছিলাম না। আমাদের মূল জায়গাটা ছিল ভারতের আগ্রাসন বিরোধী লড়াই করা, এই বিষয়গুলো মানুষের সাথে কাউন্সিলিং করা, কথা বলা, এবং গ্রাম থেকে গ্রাম পর্যায়ে লিফলেট পৌঁছায় মানুষকে কিছু একটা জানানো যে আমরা কেন এই আগ্রাসন বিরোধী লড়াই করছি, সে ভারতীয় পণ্য বর্জন করলে কি কি বর্জন করবে, কোন কোন দেশীয় পণ্য অ্যাভেলেবল আছে। আমরা এই দেশকে স্বনির্ভর করার কিছু একটা প্রজেক্ট, এগুলো নিয়েই ব্যস্ত ছিলাম। নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম আমাদের করার সুযোগ হয়নি ওইভাবে। আপনারা কি তাহলে স্বেচ্ছাসেবী এক ধরনের সংগঠন হিসেবে? না, আমাদের এটা রাজনৈতিক একটা শক্তি, আম জনতার দল পূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে দেশের জন্য আগ্রাসন বিরোধী লড়াইয়ে সামনে আগায় যাবে। আমি আবারও বলছি, এটা কোনো সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন না। আমরা আগ্রাসন বিরোধী লড়াই করে রাজনৈতিক দলগুলোকেও প্রেশার ক্রিয়েট করতে চাই যে আপনারাও এই বিষয়ে আপনাদের লড়াইকে আগ্রাসন বিরোধী লড়াইয়ের সাথে মিলাই ফেলেন। সামনে নির্বাচনে অংশগ্রহণ করার আপনাদের ইচ্ছা আছে কিনা? আমাদের অনেকে অংশগ্রহণ করবে, আমরা কথাবার্তা বলেছি, এটা আলাদা বিষয়। আমাদের তো এখন নিবন্ধনই নাই, আপনারা দোয়া করবেন যেন আমরা নিবন্ধন পাই। আমি জানি না যে দেশের অপরাপর যে কয়টি সংগঠন ফাংশন করছে, নিবন্ধিত অনিবন্ধিত, আমাদের কার্যক্রম আপনাদের কাছে চোখে পড়ে মনে হয়, বা আমরা একটা দল হিসেবে হয়ে উঠছি কিনা, দল হিসেবে বলা যায় কিনা, এটা আপনারা বিচার করবেন যে আমরা একটা দলের মতো ফাংশন করি কিনা, আমাদের দলীয় অস্তিত্ব আছে কিনা। ওই অনুযায়ী রাষ্ট্রের কাছেও আমরা বলবো, আবেদন জানাবো যে আমাদেরকে নিবন্ধন দেন, আমরা দেশের জন্য কাজ করতে চাই। আমাদের প্রতিনিধিরা সংসদে যাবে, আগ্রাসন বিরোধী লড়াইয়ের কথা সংসদেও আমরা বলতে চাই। আচ্ছা তারেক ভাই, গণ অধিকারের প্রথম আহ্বায়ক হচ্ছেন রেজা কিবরিয়া, উনি আপনাদের আম জনতার সাথে কাজ করবেন কিনা, বা এই ধরনের কোনো আশ্বাস আছে কিনা, বা উনি আপনাদের সাথে থাকবেন কিনা, এই বিষয়ে যদি কিছু বলেন। ডক্টর রেজা কিবরিয়া স্যার আমাদের যখন বিভক্তি হলো, সেই বিভক্তির সময়ে তাকে অনেকভাবে সামাজিকভাবে হ্যারাসমেন্ট করা হয়, সাইবার বুলিংয়ের শিকার হয় উনি এখনও এই সাইবার বুলিংয়ের শিকার হন। কিন্তু ব্যক্তিগত পর্যায়ে আমরা ওনার মাঝে কোনো অসততা, চৌর্যবৃত্তির লক্ষণ এগুলো দেখিনি। উনি একটা ভালো পরিবারের মানুষ এবং আমাদের সঙ্গে ছিলেন, এটা আমাদের জন্য সৌভাগ্য। আমাদের দলকে অন্য লেভেলে রিচ করার জন্য উনি হেল্প করেছিলেন, এটা স্বীকার করতে হবে। উনি এই মুহূর্তে উনি রাজনীতি থেকে দূরে আছেন। হ্যাঁ, আমাদের পরামর্শ দেন, বিভিন্নভাবে সাজেস্ট করেন কী করতে হবে না করতে হবে, উপদেশ দিচ্ছেন, আমরা সেগুলো শুনছি। তো এখনও নিশ্চিত না যে উনি আমাদের
রাজনৈতিক পথ চলাই কোনো পদ পদবিতে আসবেন কিনা আপাতত নাই, কিন্তু উনি আমাদের উপদেষ্টা হিসেবে এতদিন ছিলেন। আচ্ছা তারেক ভাই, একটু শেষ একটা প্রশ্ন করতে চাই। পিনাকি ভট্টাচার্যের যেহেতু নাম সাথে উনি ওতপ্রোতভাবে জড়িত, ওনার নাম যে আপনি বললেন, উনি কি আপনাদের এই দলের সাথে কাজ করবেন কিনা? আচ্ছা, পিনাকি দাদার সাথে আমাদের সম্পর্কটা হলো আগ্রাসন বিরোধী লড়াইয়ে উনি যেই আহ্বানটা করেন আমরা এটা বাস্তবায়ন করার চেষ্টা করি। আবার আমরাও যে কার্যক্রমগুলো করি, দাদা বিভিন্ন সময় আমাদেরকে প্রচারণা সাজেশন দিয়ে হেল্প করেছেন, দেশের জন্য বিভিন্ন সংকটময় মুহূর্তে আমাদেরকে গাইড করেছেন। এটা আমাদের এমনি সাংগঠনিকভাবে আমাদের গ্রুপে উনি নাই বা এটা নাই, জাস্ট সবসময় পরামর্শ দেয় অভিভাবকের মতো, আমাদের অভিভাবক। এটা বলতে পারছি না, সাধারণত ওনারা আসলে কোনো দলের সম্পদ না, পিনাকি দাদা সকল দলের সম্পদ। ঠিক আছে, আমি মনে করি উনি যেভাবে চলছে ওইভাবেই সব দলকে গাইড করা। আমরা তো বিপথে যাই ঘন ঘন, রাজনৈতিক দলগুলো অনেক ভুল করি, ভুল সিদ্ধান্ত নেই। এই জায়গা থেকে উনি হলো উপর থেকে দেখেন পাখির চোখের দৃষ্টিতে, উনি দেখেন ইলিয়াস ভাই দেখেন, মাহমুদুর রহমান স্যার দেখেন, তারপরে কনক সারোয়ার ভাইরা দেখেন। আমরা তাদের পরামর্শ নেই নিয়মিত, এই দল গঠনের আগেও তাদের পরামর্শ নিয়েছি, সামনে পরামর্শ নেব আমরা। আরও অনেক আছে, এম রহমান মাসুম ভাই আছে, টিটু ভাই সবসময় পরামর্শ দেয়, এরকম বড় ভাই আব্দুল হাই শিকদার স্যার পরামর্শ দেন আমাদেরকে, এরকম আরও অনেক বড় ভাই আছে যারা আমাদেরকে নিয়মিত পরামর্শ দেন। আমরা আরও আছে, নামগুলো মনে আসছে না, বলতে পারছি না, তাদের পরামর্শগুলো নিয়ে আমরা কাজ বাস্তবায়ন করতে চাই। তারপরে একটু লোক